সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আমরা আজকে যে লেকচারটি শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রির গ্যাস ল। তো আমরা যদি গ্যাস ল পড়তে যাই তাহলে আমাদেরকে প্রথমেই গ্যাসের প্রেশার সম্পর্কে একটু ধারণা নেওয়া খুব জরুরি বলে মনে করি। দেখো, প্রেশার হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া, অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকেই তার চাপ বলে। এখন গ্যাসগুলো কিভাবে আসলে চাপ প্রয়োগ করে? তোমরা জানো, গ্যাসগুলো যে পাত্রে থাকে সে পাত্রের দেয়ালে অনবরত তারা প্রেশার ক্রিয়েট করে, অর্থাৎ গ্যাসের যে কণাগুলো আছে তারা প্রতিনিয়ত ছোটাছুটি করে, ফলে পাত্রের দেয়ালে এবং নিজেদের সঙ্গে একটা কলিশনে আবদ্ধ হয়। এর ফলেই গ্যাসের চাপের সৃষ্টি হয়। সেক্ষেত্রে প্রতি ইউনিট এরিয়ায় যে পরিমাণ গ্যাসগুলো ফোর্স অ্যাপ্লাই করে তাকে বলা হচ্ছে তার প্রেশার। এখানে একটা অ্যানিমেশন তোমরা দেখতে পাচ্ছ, যে একটি সফট ড্রিঙ্কস, এর মধ্যে যে গ্যাসের বুদবুদগুলো রয়েছে, ইফারভেসেন্স, এগুলো ঠিক তেমনিভাবে এই সফট ড্রিঙ্কসের বোতলের ভিতরে চাপ সৃষ্টি করে, যে কারণে তোমরা দেখবা যে যখনই বোতল সিপি খোলা হয় বোতলের, ঠিক তখনই বোতলটি খুব নরম হয়ে যায়, কিন্তু সিপি খোলার পূর্ব পর্যন্ত এটা খুব টাইট ফিট থাকে আর কি। তো চলো সামনের দিকে আগাই। ইউনিট অফ প্রেশার। তো প্রেশারের আমরা বলেছি প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে আমরা বলছি হচ্ছে চাপ বলে। তো সেক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ বলের একক হচ্ছে নিউটন এবং ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গমিটার। সো নিউটন পার বর্গমিটার এটা হচ্ছে মূলত চাপের একক, এটাকে প্যাসকেলও বলা হয়। এখন এই প্যাসকেল ছাড়াও আমরা এই গ্যাসিয়াস স্টেটে কয়েকটা আমরা চাপের একক ব্যবহার করব, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা হচ্ছে এটিএম। সো এটিএম, 1 এটিএম ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 101325 প্যাসকেল। আর তোমরা জানো প্যাসকেল ইজ ইকুয়াল টু কি? নিউটন পার বর্গমিটার। সো প্যাসকেলের পরিবর্তে আমরা 101325 নিউটন পার বর্গমিটার এটা ব্যবহার করতে পারবো। অথবা তোমরা যদি এটাকে কিলো প্যাসকেলে নিয়ে যাও, সেক্ষেত্রে 1000 দ্বারা এটাকে ভাগ করতে হবে, 101.325 কিলো প্যাসকেল 1 এটিএম সমান। আরেকটা ফরমেশন, যেমন 1 এটিএম ইজ ইকুয়াল টু 760 মিলিমিটার অফ মার্কারি প্রেশার। তো এটার একটা গল্প আছে, তাহলে একটা ছবি আমরা দেখি। টরিসলি নামক একজন সায়েন্টিস্ট, তিনি একটি টিউবের মধ্যে এরকম পারদ দ্বারা পূর্ণ করার পরে এটি অপর একটি পাত্রে যেখানে পারদ রয়েছে সেখানে সেটাকে উপর করে বসিয়ে দেন। তো তিনি খেয়াল করেন যে কিছু দূর পারদ টিউব থেকে নিচে নেমে আসে, এরপরে পারদ আর নিচে নামে না। মূলত এক্ষেত্রে কী হয়? এক্ষেত্রে যে বায়ুর প্রেশারটা রয়েছে সেই বায়ুর প্রেশারই পারদকে আর নিচে নামতে দেয় না। এটাকে, এই ফাঁকা অংশটাকে বলা হয় টেরিসলি ভ্যাকুয়াম। এবং এই পারদের পৃষ্ঠতল থেকে টিউবের উপর পর্যন্ত যে পারদটা রয়েছে সেটা ক্যালকুলেশন করে দেখা যায় সেটা হচ্ছে 760 মিলিমিটার
বা এটাকে যদি আমরা সেন্টিমিটারে নিয়ে যাই সেক্ষেত্রে হয় 76 সেন্টিমিটার। তো যেহেতু আমাদের বায়ুর চাপ তখন 1 atm থাকে, এজন্য বলা হচ্ছে 1 atm ইজ ইকুয়াল টু 760 মিলিমিটার পারদ বা মার্কারি প্রেশার। তো চলো আমরা সামনের দিকে আগাই। আমাদের লক্ষ্য হচ্ছে গ্যাস ল। প্রথমে আমরা যে লটা পড়তে চাই সেটা হচ্ছে বয়েলস ল। মনে রাখবে বয়েলস লয়ে টেম্পারেচার অলওয়েজ ফিক্সড, দ্যাটস মিন অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার the pressure is inversely proportional of the volume of gases. So at constant temperature মানে স্থির তাপে কোনো একটা গ্যাসের উপর প্রয়োগকৃত চাপ ওই সময়ে গ্যাসের আয়তনের ব্যস্তানুপাতিক। তো এখন যদি আমরা এটাকে যদি ম্যাথামেটিক্যালি দেখাতে চাই, আমরা যদি কনসিডার করি ইফ P is the pressure of the gases and at this pressure the volume of the gas is V. So here P is proportional 1 by V according to Boyle's law. So P is equal to, আমরা যদি প্রপোর্শনালিটি সাইনকে যদি রিপ্লেস করি সেক্ষেত্রে আমরা একটা ধ্রুবক পাবো K. So P is equal to হবে K by V. সো আমরা লিখতে পারি এক্ষেত্রে PV ইজ ইকুয়াল টু K। এখন যদি আমরা চাপের পরিবর্তন করি, অর্থাৎ P এর পরিবর্তে যদি আমরা P1 নিই এবং P1 প্রেসারে আমাদের ওই গ্যাসের আয়তন যদি হয় V1, তাহলে আমরা লিখতে পারবো P1 ইন্টু V1 ইজ ইকুয়াল টু K। আবার যদি আমরা পুনরায় চাপ পরিবর্তন করি, P2 করি এবং ওই P2 চাপে যদি গ্যাসের আয়তন V2 হয়, তাহলে আমরা লিখতে পারবো P2 ইন্টু V2 ইজ ইকুয়াল টু K। সো দুটো ইকুয়েশনই আমরা যদি খেয়াল করি P1 V1 ইজ ইকুয়াল টু K, P2 V2 ইজ ইকুয়াল টু K, দ্যাটস মিন রাইট সাইড সেম। সো আমরা লিখতে পারি P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। সূত্রটি বয়েলস ল নামে পরিচিত। বয়েলস ল একজন আইরিশ ফিজিসিস্ট অ্যাজ ওয়েল অ্যাজ কেমিস্ট। চলো আমরা একটু বয়েলস লয়ের যে গ্রাফ সেটা একটু দেখে নিই। বয়েলস লয়ে তোমরা জানো যে তাপমাত্রা স্থির থাকে, এজন্য বয়েলস লয়ের আমরা যে গ্রাফগুলো পাবো, প্লটগুলো করব, প্রতি ক্ষেত্রেই যে কার্ভগুলো আমরা পাবো এদেরকে বলা হয় আইসোথার্ম কার্ভ, অর্থাৎ প্রতিটি কার্ভে তাপমাত্রা স্থির। যেমন তুমি যদি ব্লু কার্ভটার কথা বলো, এই ব্লু কার্ভে অলওয়েজ T1 তাপমাত্রা স্থির, প্রতিটি বিন্দুতেই তাপমাত্রা হচ্ছে T1। অনুরূপভাবে গ্রিন কালারের ক্ষেত্রেও তাই, প্রতিটি বিন্দুতে তাপমাত্রা হচ্ছে T2। যেহেতু এই রেখাগুলোর ক্ষেত্রে তাপমাত্রা স্থির থাকে, এজন্য এদেরকে বলা হয় আইসোথার্ম রেখা বা সমতাপীয় রেখা। তো চলো আমরা P ভার্সাস V এর যদি আমরা যদি প্লট করি, তো তোমরা জানো যে PV ইজ ইকুয়াল টু হচ্ছে K। এক্ষেত্রে P কে যদি আমরা ওয়াই অক্ষে বা ওয়াই অ্যাক্সিসে বসাই এবং V কে যদি আমরা এক্স অ্যাক্সিসে আমরা যদি বসাই, তাহলে PV ইজ ইকুয়াল টু যে K, তাহলে আমরা পাবো XY ইজ ইকুয়াল টু K। তোমরা জানো যে XY ইজ ইকুয়াল টু ধ্রুবক, এটি হচ্ছে হাইপারবোলা ইকুয়েশন। সো আমরা রেখাগুলো পাবো হাইপারবোলা, অর্থাৎ আমরা যদি
চাপ বৃদ্ধি করি, খেয়াল করো এখানে মনে করো চাপ হচ্ছে আমাদের সর্বোচ্চ। এই অবস্থায় আয়তনটা আমাদের এখান থেকে আমরা যদি ডট ডট করে নিচের দিকে দিই, তাহলে এখানে আয়তনটা হবে সবচেয়ে কম। আমরা যদি চাপ আরও কমাই তাহলে আয়তন আরেকটু বাড়বে, আমরা এখান থেকে যদি দিই, এবং আয়তন যদি আরও কমাই তাহলে আয়তন আমাদের এখানে আরও বাড়বে, অর্থাৎ এক্স অ্যাক্সিসের ভ্যালু আমাদের বাড়বে। তার মানে চাপ যত কমাবো আয়তন তত বাড়বে। এখন এখানে যে বিষয়টা প্রায় পরীক্ষা আসে, এখানে T1 বড় নাকি T2 বড় না T3 বড়, এটা আইডেন্টিফাই করতে বলে। তো এটার জন্য খুব সহজ, আমরা প্রথমে একটা এখানে লম্ব অঙ্কন করে নিব। অঙ্কন করলে তোমরা বয়েলের সূত্র থেকে জানো P is inversely proportional of V, অর্থাৎ চাপ বেশি হলে সেখানে আয়তন কম হবে। তো তোমরা দেখো এই বিন্দুতে আমরা যদি যখন লম্ব আঁকলে এক্ষেত্রে প্রতি ক্ষেত্রেই কি আমাদের ভিকে আমরা স্থির করেছি, এ জায়গাও ভি এর ভ্যালু যা, এ জায়গাও ভি এর ভ্যালু তাই, তাহলে আমরা পিকে এখন এই টি এর সাথে আমরা কম্পেয়ার করি। তাহলে টি যদি আমরা বৃদ্ধি করি, তাপমাত্রা যদি বৃদ্ধি করি কোনো গ্যাসের, তাহলে গ্যাসের কি হয়, গ্যাসের অণুগুলো ছোটো ছোটো বৃদ্ধি পায়, এবং তার সেক্ষেত্রে কি হয়, গ্যাসের দেয়ালে চাপ বেশি প্রয়োগ করে, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পেলে চাপ বৃদ্ধি পায়। তা তোমরা দেখো তো এই পয়েন্টে অর্থাৎ T2 যেখানে আমাদেরকে ইন্টারসেক্ট করেছে সেই জায়গায় আমাদের পি বেশি। তাহলে আমরা জানি পি বেশি হলে কি হয়, টি বেশি হয়, দ্যাটস মিন T3 হচ্ছে এখানে সবচেয়ে বেশি। অনুরূপভাবে এখানে পি আর একটু কম, অর্থাৎ T3 চেয়ে T2 ভ্যালুটা কম, এবং T2 এর চেয়ে T1 ভ্যালু আরও কম। তার মানে এখানে হচ্ছে আমাদের T1 is less than T2 and T2 is less than T3। দেখো আমরা আরেকটি প্লট দেখতে পাচ্ছি, P বনাম ভি ইনভার্স। ভি ইনভার্স দ্যাটস মিন ভি, তুমি যেভাবেই করো সেটা হচ্ছে ভি। এখন এক্ষেত্রে আমরা যে ইকুয়েশনটা পাবো, পি ইজ প্রপোর্শনাল 1/v, বয়েলের সূত্র অনুযায়ী। আমরা যদি একটু দেখি, তোমরা দেখো পি ইজ প্রপোর্শনাল 1/v। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে আমরা যদি ধ্রুবক কে নিই, ঠিক আছে, তাহলে 1/v, তো পিকে আমরা বসাচ্ছি কোথায়, ওয়াই অ্যাক্সিসে, সো এটা ওয়াই ইজ ইকুয়াল টু কে কনস্ট্যান্ট, এটাকে আমরা এম ধরে নিলাম, এবং 1/vকে আমরা এক্স অ্যাক্সিসে দিয়েছি, সুতরাং ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। সো ওয়াই ইজ ইকুয়াল টু যদি এম এক্স হয় তাহলে সেটা অবশ্যই কী হবে, মূলবিন্দুগামী। তাহলে আমরা এই পি ভার্সাস 1/v এর রেখাটা পাবো কোথায়, মূলবিন্দুগামী রেখা। এখন দেখার বিষয়, আমাদের T1 তাপমাত্রায় আমরা মূলবিন্দুগামী একটা পেয়েছি, T2 তাপমাত্রায়, T3 তাপমাত্রায়। অনেকে এরকম প্রশ্ন করে যে স্যার বয়েলের সূত্রে তো তাপমাত্রা স্থির, তাহলে T1 T2 T3 কোত্থেকে পেলাম? না, ঠিক আছে, আমরা এখানে তিনটা কার্ভকে একত্রিত করেছি, অর্থাৎ T1 একটা কনস্ট্যান্ট টেম্পারেচার, সেখানে আমরা পি ভার্সাস 1/v এর একটা কার্ভ পেয়েছি, এরকম পি 1/v, এখানে শুধু গ্রিনটা থাকবে T1 এর ক্ষেত্রে। অনুরূপভাবে যদি আমরা আরেকটা প্লট করি, তাহলে আমরা পি ভার্সাস 1/v এর T2 এর ক্ষেত্রে এই শুধু পি এবং 1/v, শুধু যে ব্লু কালারটা দেখতে পাচ্ছ এটা থাকতো। তো এরকম আমরা তিনটা প্লটকে আমরা এক জায়গায় করেছি। এখন তোমার প্রশ্ন হতে পারে যে স্যার এক্ষেত্রে T1 T2 T3 মধ্যে কোনটা বড়? তো তোমরা ঠিক পূর্বের মতোই এখানে আমরা যদি একটা লম্ব অঙ্কন করি, তাহলে এই প্রতি ক্ষেত্রে আমরা 1/vকে ফিক্সড করেছি,
তাহলে পিকে আমরা কম্পেয়ার করবো কার সঙ্গে, এবার টি এর সঙ্গে। তো তোমরা জানো এই জায়গায় আমাদের পি এর ভ্যালু সবচেয়ে বেশি, আর তাপমাত্রা বেশি হলে গ্যাসের চাপ বেশি হয়, সুতরাং T3 এখানে হচ্ছে সবচেয়ে বেশি, তারপরে T2, তারপরে T1, মানে হচ্ছে ঠিক পূর্বের মতো T1 ইজ লেস দেন T2, T2 ইজ লেস দেন T3, তার মানে T3টা হচ্ছে সবচেয়ে বেশি। চলো আমরা একটু সামনের দিকে যাই। চার্লস ল, তোমরা চার্লসের যে সূত্রটা, তোমরা অনুসিদ্ধান্তটাই বেশি পড়ো, যে ভি ইজ প্রপোর্শনাল টি, অর্থাৎ তাপমাত্রা হচ্ছে গ্যাসের আয়তনের সমানুপাতিক। কিন্তু এটা তার একটা অনুসিদ্ধান্ত, অর্থাৎ সূত্র থেকে আরেকটি সূত্র পাওয়া যায় যেটা, সেটাকে বলা হয় অনুসিদ্ধান্ত। কিন্তু মূল সূত্র হচ্ছে, তোমরা বাংলায় যদি আমি বলি এভাবে, যে স্থির। তো হ্যাঁ, আরেকটা বিষয় মনে রাখবে, চার্লসের সূত্রে আমাদের কিন্তু প্রেশার কনস্ট্যান্ট থাকবে, মোল সংখ্যাও কনস্ট্যান্ট থাকবে। তো আমরা প্রেশারটাকে এখানে বলছি, বয়েলের সূত্রে আমরা তাপমাত্রাকে বলছি, কিন্তু দুটো ক্ষেত্রেই মোল সংখ্যা কনস্ট্যান্ট। এনিওয়ে, তো প্রেশার অ্যাট কনস্ট্যান্ট প্রেশারে কী হবে, স্থির চাপে কোনো একটা গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ফলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আয়তনের 1/273 ভাগ হারে হ্রাস বা বৃদ্ধি পায়। এটা হলো চার্লসের মূল সূত্র। তো সেটাকে আমরা একটু ইংলিশে লিখেছি, যে অ্যাট কনস্ট্যান্ট প্রেশার ভলিউম অফ গিভেন মাস অফ আ গ্যাস ইনক্রিজ অর ডিক্রিজ বাই দ্য ডিক্রিজ বাই 1/273 টাইমস of its original volume at 0 degree Celsius for every 1 degree Celsius rise or falls। ঠিক আছে, তো সেক্ষেত্রে সূত্রটা আমি যদি তোমাকে এভাবে বলি, সূত্রটা ম্যাথামেটিক্যাল একটা টার্ম আমরা যদি ধরি, যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি কোনো একটা গ্যাসের আয়তন যদি V0 হয়, তাহলে অ্যাকর্ডিং টু চার্লস ল কী পরিমাণ বৃদ্ধি পাবে। মনে করো আমি তোমাকে বললাম যে তোমার কাছে 100 টাকা আছে, প্রতি 100 টাকায় তোমার 2 টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে তোমার বৃদ্ধি কত হলো, 2 টাকা। কিন্তু টোটাল টাকাটা কত, সেই পূর্বের 100-র সঙ্গে যোগ করতে হবে, অর্থাৎ 100 যোগ ওই যে বৃদ্ধিটা হয়েছে সেটা। তাই এখন আমাদের প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কতটুকু বৃদ্ধি পায়, বলা হয়েছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আয়তনের 1/273 হারে বৃদ্ধি পায়। তাহলে বৃদ্ধিটা কতটুকু হবে, 1 ডিগ্রি সেলসিয়াস যদি বাড়ে, তাহলে V0 এর, তুমি এখানে গুণন দিতে পারো, V0 এর 1/273 ভাগ। যদি 2 ডিগ্রি দাও তাহলে কতটুকু বৃদ্ধি পাবে, V0 এ ইন্টু 2/273। যদি T ডিগ্রি হয়, V0 T/273, এতটুকু বৃদ্ধি পাবে। তাহলে টোটাল আয়তনটা কত হবে, ওই যে V0-এর সাথে যোগ করতে হবে। তোমরা যেমন 100 টাকার সঙ্গে বৃদ্ধিটা যোগ করছো 2, 100 যোগ 2, ঠিক তেমনি তাহলে VT ইজ ইকুয়াল টু হবে V0 প্লাস V0 ইন্টু T/273। তাহলে এখানে যদি আমরা V0টা যদি কমন নিই, তাহলে 1 প্লাস T/273। এখন তোমরা তো ছোটোবেলা যে লসাগু করেছো, তার সেখানে যদি লসাগু করো এখানেই, তাহলে 273 লসাগু করলে হবে 273 প্লাস T। তোমরা জানো কোনো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সঙ্গে যদি আমরা 273 যোগ করি, তাহলে আমরা পাই ক্যালভিন স্কেল, অর্থাৎ পরম তাপমাত্রা, অর্থাৎ T পাই। সো T প্লাস 273 ইজ ইকুয়াল টু T। সো VT ইজ ইকুয়াল টু V0 T/273। তাহলে V0টা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, অ্যান্ড 273 হচ্ছে, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। সো আমরা এখান থেকে তাহলে কী লিখতে পারি, যে VT ইজ প্রপোর্শনাল T। এটা যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এই কনস্ট্যান্টটাকে যদি আমরা তুলে দিই, তাহলে এখানে কি প্রপোর্শনাল সাইন আসবে। সো VT ইজ প্রপোর্শনাল T। এটাই হচ্ছে চার্লসের সূত্রের একটা অনুসিদ্ধান্ত। ঠিক আছে, অর্থাৎ ভি ইজ প্রপোর্শনাল T, তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়। এখন আমরা
একটু এ জায়গায় আসতে চাই, চার্লস ল এর গ্রাফ। তো আমরা যেহেতু তোমরা জানো চাপের একটা একক আছে, নাম হচ্ছে বার। তো সেক্ষেত্রে যেহেতু চার্লসের সূত্রে চাপ স্থির, এজন্য চার্লসের সূত্রে ভি বনাম টি এর যদি প্লট করা হয় তাহলে যে রেখাগুলো পাওয়া যায় তাদেরকে বলা হয় আইসো বার বা সমচাপীয় রেখা। ঠিক আছে, এখন আমরা কি পেয়েছি? ভি ইজ প্রপোর্শনাল টি। তাহলে ভি ইজ প্রপোর্শনাল যদি টি হয় তাহলে ভি ইজ ইকুয়াল টু কে টি, অর্থাৎ কে এখানে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কে এর জায়গায় যদি আমরা এম বসাই, সো ভিকে আমরা কোথায় বসাবো? ওয়াই অ্যাক্সিসে। সো ওয়াই ইজ ইকুয়াল টু এম এবং টিকে আমরা বসাবো এক্স অ্যাক্সিসে। সো ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। তো ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স যদি হয়, এটা কিসের রেখার? মূলবিন্দুগামী রেখা। সুতরাং ভি এবং টি এর যদি আমরা প্লট করি তাহলে আমরা যে রেখাগুলো পাবো সেগুলো হবে কি? সব মূলবিন্দুগামী রেখা হবে। এক্ষেত্রে প্রত্যেকটাই কিন্তু প্রতি ক্ষেত্রে এই রেখার জন্য প্রতি ক্ষেত্রেই পি ওয়ান স্থির, এই ব্লু রেখার জন্য প্রতি ক্ষেত্রেই পি টু স্থির, তোমার ভায়োলেট রেখার জন্য প্রতি ক্ষেত্রেই পি থ্রি স্থির। এখন তোমার প্রশ্ন হতে পারে যে এখানে কোনটা বড়, পি ওয়ান, পি টু, পি থ্রি কোনটা বড়? তা আমরা আগের মতোই ঠিক, আমরা যদি এখানে যদি আমরা একটা লম্ব যদি অঙ্কন করি তাহলে আমরা এই পি ওয়ানের জন্য আমরা এখানে ভলিউম পাবো সবচেয়ে বেশি, দেখো এই জায়গায়। তাহলে তোমরা বয়েলসের সূত্র অনুযায়ী কি জানো? যে যেখানে চাপ বেশি, যেখানে চাপ কম সেখানে আয়তন বেশি। এখানে আমরা এই যে আয়তন রেখা দেওয়ার ফলে আমরা এই পি ওয়ানের জন্য আমরা আয়তন পাচ্ছি এখানে। তো যেখানে চাপ কম সেখানে আয়তন বেশি, বয়েলসের সূত্রে দেখেছ। সুতরাং পি ওয়ান হচ্ছে সবচেয়ে ছোট। পি টুর ক্ষেত্রে আমরা দেখলাম যে এইখানে একটু আয়তনটা কম, সুতরাং চাপ পি টু পি ওয়ানের চেয়ে বড়, বুঝতে পারছো? সো পি ওয়ান ইজ লেস দেন পি টু, পি টু ইজ লেস দেন পি থ্রি অ্যান্ড পি থ্রি ইজ লেস দেন পি ফোর। পি ফোর হচ্ছে এখানে চাপ সবচেয়ে বেশি। আসলে আমরা আরেকটু দেখে নিই, কারণ এই রেখাগুলো দিয়ে একটু বুঝিয়ে দিলাম আর কি, যে এখানে আয়তনটা ইন্ডিকেট করছে রেখাগুলো। ওকে, নাও অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার। তোমরা জানো যে তাপমাত্রায় কোনো একটা গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায়, তাকে গ্যাসের পরম শূন্য তাপমাত্রা বা অ্যাবসোলিউট জিরো টেম্পারেচার বলা হয়। তাত্ত্বিকভাবে এই শব্দটার ইংলিশ ওয়ার্ড হচ্ছে থিওরিটিক্যালি। দ্যাটস মিন অ্যাট ডেফিনিট টেম্পারেচার বা অ্যাট হুইচ টেম্পারেচার দ্য ভলিউম অফ গ্যাস উইল বি থিওরিটিক্যালি জিরো। সো যেখানে থিওরিটিক্যালি যদি গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে যে তাপমাত্রা, তাকে বলা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। তো আমরা দেখেছি ক্যালকুলেশন করে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। এখন তোমার মনে হতে পারে আসলে আদৌ কি তাই? হ্যাঁ, আমরা একটু দেখি সামনের দিকে। এই জায়গাটার মধ্যে খেয়াল করো, এই জায়গাটা আমরা যদি টি এর পরিবর্তে -273 বসাই তাহলে উপরে থাকতেছে -273, নিচে থাকতেছে 273। তাহলে 273 কাটা, তাহলে এখানে থাকবে কত? -1। সো -1 + 1, এখানে কাটাকাটি গেলে এখানে 0, 0 সাথে ভি নট গুণ করলে আলটিমেটলি 0, অর্থাৎ ভি2 হয়ে যাবে 0, অর্থাৎ আয়তন হয়ে যাবে 0। দ্যাটস মিন থিওরিটিক্যালি -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো একটা গ্যাসের আয়তন 0 হয়ে যায়। সেটাই আমরা বলছি যে অ্যাট হুইচ টেম্পারেচার দ্য ভলিউম অফ গ্যাস theoretically will be 0 is called absolute temperature অথবা পরম শূন্য তাপমাত্রা তোমরা যেটা বলো। এখন আমরা সেই চার্লসের ইকুয়েশনটা ভিটি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস ভি নট টি বাই 273, যেটা আমরা চার্লসের সূত্র থেকে পেয়েছি, সেই ইকুয়েশনটা যদি নেই, তোমরা দেখো আমরা ভি এর সাথে টি এর আমরা একটা
প্লট করতে চাই। ভিকে আমরা ওয়াই অ্যাক্সিসে দেব, সুতরাং ভিটি ইজ ইকুয়াল টু এখানে হবে আমাদের এখানে আমি যদি দিই ওয়াই, সো ভিটি ইজ ইকুয়াল টু হবে ওয়াই, এবং এখানে ভি নট বাই 273, এটি পুরোটাই কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টের জন্য আমরা নিচ্ছি হচ্ছে এম, এবং টিকে যেহেতু আমরা এক্স অ্যাক্সিসে দিচ্ছি এজন্য টি এর পরিবর্তে আমরা দিয়েছি এক্স, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, এবং প্লাস এই ভি নটটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট সি। সো ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তার মানে কি, এই রেখাটা কখনোই মূলবিন্দুগামী নয়, এটা হচ্ছে ইন্টারসেপ্টিং রেখা, তাই না? ওয়াই অক্ষকে ছেদ করে এমন একটা রেখা, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। সো রেখাটা কেমন হবে? এইরকম হবে, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এবং আমরা যদি আয়তন টেম্পারেচার যদি কমাতে থাকি, ঠিক আছে, টেম্পারেচার যদি এদিকে যদি টেম্পারেচার আমরা যদি বাড়াই তাহলে আয়তন এদিকে বাড়বে, কিন্তু টেম্পারেচার যদি কমাই তাহলে আয়তন কী হবে? কমতে থাকবে। এবং এক সময় -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন কী হয়ে যাবে? থিওরিটিক্যালি 0 হয়ে যাবে। আসলে গ্যাসের আয়তন তো কখনোই শূন্য হয় না, তোমরা জানো যে গ্যাসগুলোকে তাপমাত্রা কমালে এরা তরলে পরিণত হয়। জুল থমসন নীতি অনুযায়ী আমরা জানি যে যেহেতু গ্যাসগুলোর একটা ডেফিনেট আয়তন আছে, তরলের একটা ডেফিনেট আয়তন আছে, ফলে গ্যাসের আয়তন কখনোই শূন্য হয় না। এটা আমরা একটা রেখা দেখলাম। এখন আসো আমরা একটু সামনের দিকে যাই। এরকম একটা কার্ভ বা একটা ফিগার দেওয়া আছে, দেওয়ার পরে তারা বলল ভি নট ইজ ইকুয়াল টু 100 ml, এবং এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণটা থেটার ভ্যালু দেওয়া আছে কত? 30 ডিগ্রি। এখন বলছে তাহলে এই যে একটা বিন্দু দেওয়া আছে, এই বিন্দুতে তাদের কি দেওয়া আছে? এটা এক্সের ভ্যালু, তার মানে এদিকে টেম্পারেচার দেওয়া আছে। তাহলে এই টেম্পারেচারে এই গ্যাসের এই বিন্দুতে আয়তন কত? এই বিন্দুতে টেম্পারেচার এত, তাহলে এই বিন্দুতে আয়তন ভি এর ভ্যালুটা কত? এটা ওরা চাচ্ছে। হ্যাঁ, তো ভি নটের মান দেওয়া আছে, তোমরা জানো এই অংশটা হচ্ছে ভি নট, এই অংশটা। আচ্ছা, যদি আমরা এই বিন্দুটা আমরা তো আসে আমাদের দেওয়া, যদি আমরা কোনোভাবে এই জায়গার বিন্দুটা আমরা বের করতে পারি তাহলে আমরা ঢালের সূত্র অনুযায়ী এটা আমরা বের করতে পারবো। তাহলে এই বিন্দু এই অংশটার ভ্যালু দেওয়া আছে কত? ভি নটের ভ্যালু দেওয়া আছে কত? 100 ml। তাহলে এই অংশটা কার ভ্যালু বলো তো? ওয়াই না, এই অংশটা ওয়াই, আর এখানে এক্সের ভ্যালু কত? 0। তাহলে এখানে যে আমরা যে স্থানাঙ্কটা পাবো সেটা পাবো 0 এবং 100। এই বিন্দুটা হবে আমাদের 0 এবং 100। এখন এইটা যে এই জায়গায় যে আমাদের আসলো, এই যে থেটা কোণ, তাই না? এখানে যদি আমরা রেখা যদি একটা অঙ্কন করি, এখানেও তাই হবে আমাদের থেটা। আমরা যদি দিই এখানেও আমাদের এই কোণটার ভ্যালু যা, এই কোণটার ভ্যালু আমাদের তাই হবে, থেটাই হবে, তাই না? কারণ এই দুটি কি সমান্তরাল রেখা। তো সমান্তরাল রেখার ক্ষেত্রে এখানেও আমরা যদি ইন্টারসেপ্টিং দুইটা রেখা হয় তাহলে প্রতি ক্ষেত্রেই এই কোণগুলো সমান হবে, সম্পূরক কোণ। এখন আমরা বিন্দু দুটা পেয়ে গেছি। আমরা জানি ঢালের সূত্র, জানি কি ঢালের সূত্র, অর্থাৎ স্লপ এম ইজ ইকুয়াল টু হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1 ইজ ইকুয়াল টু tan থেটা। তো খুব সহজ। এখন আমরা যদি এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে tan থেটা, দ্যাটস মিন tan থেটার মান দেওয়া আছে 30 ডিগ্রি। এখন y2 কোনটা? এই যে এটা ভি, y2, সো ভি মাইনাস y1 কত? 100, তাহলে মাইনাস 100 ডিভাইড বাই x2, সো x2 কত? 273 মাইনাস x1 কত? 0। সো tan 30 ডিগ্রির মান আমরা জানি 1/√3, আর এখানে তো 100, এটা ক্যালকুলেশন করলে খুব সহজে আমরা এখান থেকে ভি এর মান পেয়ে যাব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আজকে আমরা বয়েলস এবং চার্লস ল এর ম্যাথামেটিক্যাল এক্সপ্লানেশন সম্পর্কে জানলাম। আগামী দিন আমরা অ্যাভোগাড্রো সূত্র এবং সেই সঙ্গে আইডিয়াল গ্যাসের ইকুয়েশন নিয়ে কথা বলবো।
তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।